এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে কেরিয়ার একাডেমি। সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজ আমরা আলোচনা করব 65 মার্কসের একটা প্র্যাকটিস সেট। যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা চ্যানেল নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট প্রশ্ন আছে আমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে। তো জীবন বিজ্ঞানের ফার্স্ট প্রশ্ন আছে, দেখো পেশির ক্লান্তির জন্য দায়ী অপশন এ পাইরুবিক অ্যাসিড, অপশন বি ল্যাকটিক অ্যাসিড, অপশন সি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অপশন ডি আছে ইউরিক অ্যাসিড। প্রশ্নে বলা আছে পেশির ক্লান্তির জন্য দায়ী পাইরুবিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড না ইউরিক অ্যাসিড। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ল্যাকটিক অ্যাসিড। পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী? ল্যাকটিক অ্যাসিড। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি ল্যাকটিক অ্যাসিড। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 2 নম্বর। অ্যালজাইমার রোগ কি? অপশন এ মস্তিষ্কের রোগ, অপশন বি যকৃতের রোগ, অপশন সি বৃক্কের রোগ এবং অপশন ডি আছে অনাক্রম্যতাজনিত রোগ। কি বলেছে? অ্যালজাইমার রোগ কি? মস্তিষ্কের রোগ না যকৃতের রোগ, বৃক্কের রোগ না অনাক্রম্যতাজনিত রোগ? সঠিক উত্তর হয়ে যাবে অ্যালজাইমার হচ্ছে মস্তিষ্কের রোগ। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? মস্তিষ্কের রোগ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে। নিম্নলিখিতের মধ্যে সঠিক জোড়টি নির্বাচন করুন। অপশন এ টিটেনাস বিসিজি, অপশন বি আছে যক্ষা এটিএস, অপশন সি আছে ম্যালেরিয়া ক্লোরোকুইন এবং অপশন ডি হচ্ছে স্কারভিথিয়ামিন। না সঠিক জোড়টি কিন্তু আমাদেরকে এক্ষেত্রে নির্বাচন করতে হবে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ম্যালেরিয়া ক্লোরোকুইন। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি ম্যালেরিয়া ক্লোরোকুইন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর কোশ্চেন কি আছে। এবি শ্রেণীর রক্তধারী ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী হবে। বলা আছে এবি শ্রেণীর রক্তধারী ব্যক্তি, কোনো একটা ব্যক্তির যদি রক্ত এবি হয় তাহলে সে কোন শ্রেণীর ব্যক্তিকে রক্তদান করতে পারবে? অপশন এ আছে এ, অপশন বি বি, অপশন সি আছে এ বি এবং অপশন ডি আছে ও। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যে এ বি শ্রেণীর রক্তধারী ব্যক্তি যদি এ বি শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে কিন্তু রক্তদান করতে পারবে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি এ বি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 5 নম্বর। কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? কি বলেছে? কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? অপশন এ অনুচক্রিকা, অপশন বি লোহিত রক্তকণিকা, অপশন সি শ্বেত রক্তকণিকা এবং অপশন ডি আছে রক্তরস। না এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 5 নম্বর প্রশ্নের অনুচক্রিকা। যদি কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে তার দেহে অনুচক্রিকার অভাব দেখা যায়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 6 নম্বর। লোহিত রক্তকণিকার আকার, লোহিত রক্তকণিকার আকার কি রূপ? অপশন এ গোলাকার, অপশন বি উভ উত্তল, অপশন সি উভ অবতল এবং অপশন ডি আছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকার আকার কি? উভ অবতল অর্থাৎ অপশন সি। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন 7 নম্বর। দেখো 7 নম্বর কোশ্চেন কি আছে। মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? অপশন এ আছে আঙ্গুল, অপশন বি মস্তিষ্ক, অপশন সি বুক এবং অপশন ডি আছে কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? সঠিক উত্তর হবে আঙ্গুল। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন 8 নম্বর। জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয় কারণ? কি বলেছে? জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয় কারণ এটি মশা তাড়ায়, এটি লার্ভাদের শ্বাসরোধ করে, এটি মশাদের প্রজনন প্রতিরোধ করে, অপশন ডি আছে এটি মশাদের ক্ষেত্রে বিষ। সঠিক উত্তর হয়ে যাবে এটি লার্ভাদের শ্বাসরোধ করে। তাই জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 9 নম্বর।
নিম্নলিখিতের মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী? নিম্নলিখিত যে চারটে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী? অপশনে আছে নীলতিমি, অপশন বি জিরাফ, অপশন সি সাদা হাতি এবং অপশন ডি আছে গন্ডার। না সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাবে কি নীলতিমি। নীলতিমি হচ্ছে সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 10 নম্বর। বেরি কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এ B1, অপশন বি B12, অপশন সি আছে এ এবং অপশন ডি আছে ডি। সঠিক উত্তর হবে বেরি ভিটামিন B1 এর অভাবে হয়। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 11 নম্বর। ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়, এই ঘটনাটি থামানো যায়। ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়, এই ঘটনাটি থামানো যায়। অপশন এ পর্যাপ্ত পরিমাণে জলসেচের দ্বারা, অপশন বি অক্সিজেন ছিটিয়ে, অপশন সি সারের ব্যবহার বাড়িয়ে এবং অপশন ডি আছে খনিজের প্রাপ্যতা বাড়িয়ে। সঠিক উত্তর কোনটা হবে? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অক্সিজেন ছিটিয়ে ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর যে ক্ষতি হয় এই ঘটনাটা থামানো যায়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 12 নম্বর। এডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এই রোগটা প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধ হলো কি? জিডোভুডিন, অপশন বি আছে মিকানোজোল, অপশন সি আছে ননক্সিনল 9 এবং অপশন ডি আছে ভিরাজোল। সঠিক উত্তর হবে 12 নম্বর প্রশ্নের যে এইডস রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধ হচ্ছে কি? জিডোভুডিন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন 13 নম্বর। লাইফ সায়েন্স থেকে থাকবে 25টি প্রশ্ন, যে 25টি প্রশ্ন কিন্তু এক্সাম পেপারও লাইফ সায়েন্স থেকে 25টিই থাকবে। ওকে, তো চলো 13 নম্বর প্রশ্ন। সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলা হয়? অপশন এ ক্লোরোপ্লাস্ট, অপশন বি ক্রোমোপ্লাস্ট, অপশন সি লিউকোপ্লাস্ট এবং অপশন ডি আছে কোমোপ্লাস্ট। সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলা হয়? সঠিক উত্তর হবে এক্ষেত্রে কিন্তু ক্লোরোপ্লাস্ট। সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 14 নম্বর। নিম্নের কোন অঙ্গাণুটি সমস্ত কোষেই উপস্থিত? নিচে যে চারটে অঙ্গাণু দেওয়া আছে সেই চারটের মধ্যে কোন অঙ্গাণুটা সমস্ত কোষের মধ্যে পাওয়া যায়? অপশনে আছে ডেসমোজোম, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি রাইবোজোম এবং অপশন ডি আছে প্লাস্টিড। 14 নম্বর প্রশ্নের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম অঙ্গাণুটি সমস্ত কোষে উপস্থিত। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি রাইবোজোম। ওকে, চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন। টেস্ট টিউব বেবি এর অর্থ কি? অপশন এ ফ্যালোপিয়ান নালীতে নিষেক, অপশন বি শুক্রাণু এবং ডিম্বাণু সংযোগ, অপশন সি আছে জাইগোটের গঠন এবং অপশন ডি আছে কোনোটি নয়। টেস্ট টিউব বেবি এই যে কথাটা এর অর্থ হচ্ছে ফ্যালোপিয়ান নালীতে নিষেক। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে গেল? অপশন এ ফ্যালোপিয়ান নালীতে নিষেক। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 16 নম্বর। ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায়? অপশন এ আছে লাইপোপ্রোটিন, অপশন বি গৌণ প্রোটিন, অপশন সি মুখ্য প্রোটিন এবং অপশন ডি আছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মুখ্য প্রোটিন, অর্থাৎ অপশন সি হয়ে যাবে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ভাইরাসে মুখ্য প্রোটিন দেখা যায়। ওকে, চলো পরবর্তী 17 নম্বর কোশ্চেন। দেখো 17 নম্বর প্রশ্ন কি আছে? পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান। একটা পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত কোথায় তৈরি হয়? অপশন এ হৃৎপিণ্ড, অপশন বি লোহিত অস্থিমজ্জা, অপশন সি আছে প্লীহা এবং অপশন ডি আছে হলুদ অস্থিমজ্জা। না সঠিক উত্তর হবে পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান হয়ে যাবে অপশন বি লোহিত অস্থিমজ্জা। চলো পরবর্তী প্রশ্ন 18 নম্বর। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি জল, অপশন সি ক্লোরোফিল, অপশন ডি আছে সবকটি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কী হবে? কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন, জলও প্রয়োজন এবং ক্লোরোফিলও প্রয়োজন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে
অপশন ডি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী ওপরের সবকটি। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোনটি এক ধরনের মূল? কি বলা আছে? নিম্নলিখিত দেখো চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে কোনটি এক ধরনের মূল? অপশনে আছে পেঁয়াজ, অপশন বি আলু, অপশন সি গাজর এবং অপশন ডি আছে আদা। সঠিক উত্তর কী হবে? কোনটি এক ধরনের মূল? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গাজর। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি গাজর। চলো পরবর্তী প্রশ্ন 20 নম্বর, খাদ্যের পাচন কোথায় শুরু হয়? অপশনে আছে মুখবিবরে, অপশন বি যকৃৎ, অপশন সি ক্ষুদ্রান্ত এবং অপশন ডি আছে বৃহদন্ত্রে। না, খাদ্যের পাচন অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় কি মুখবিবর থেকে খাদ্যের পাচন হয়ে যায়। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন 21 নম্বর, রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ কি? রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ কি? অপশন এ আছে ফিলোকুইনন, অপশন বি থিয়ামিন, অপশন সি সায়ানোকোবালামিন এবং অপশন ডি আছে হেপারিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হেপারিন। এই হেপারিনের জন্য কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 22 নম্বর, কঙ্কালের প্রধান কাজ কি? অপশন এ মস্তিষ্ককে রক্ষা করা, অপশন বি আছে শরীরকে একটি নির্দিষ্ট আকার প্রদান করা, অপশন সি আছে লোহিত রক্তকণিকা তৈরি করা এবং অপশন ডি আছে সবকটি। অ্যাকচুয়ালি কঙ্কালের কাজ কিন্তু মস্তিষ্কও রক্ষা করা, শরীরকে একটা নির্দিষ্ট আকারও প্রদান করে এবং লোহিত রক্তকণিকাও তৈরি করে। কারণ আমরা দেখলাম লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থি মজ্জায়। তাহলে সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে ওপরের সবকটি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 23 নম্বর, লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে গুটিয়ে যায়, এটি যে চলনের উদাহরণ সেটি কি? কি বলেছে? লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে এটা গুটিয়ে যায়, এটা কি ধরনের চলন? অপশন এ সিসমোনাস্টি, অপশন বি থার্মোনাস্টি, অপশন সি আছে ফোটোনাস্টি এবং অপশন ডি আছে জিওনাস্টি। না, এটা হচ্ছে এক ধরনের সিসমোনাস্টি চলনের উদাহরণ। তাহলে সঠিক উত্তর কী হবে? সিসমোনাস্টি। ওকে, চলো পরবর্তী 24 নম্বর প্রশ্ন, ব্লাড প্রেশার পরীক্ষা করা হয় যে যন্ত্রের সাহায্যে? অপশন এ আছে ল্যাপ্রোস্কোপ, অপশন বি আছে সিস্টোস্কোপ, অপশন সি আছে স্ফিগমোমিটার এবং অপশন ডি আছে অটো অ্যানালাইজার। না, ব্লাড প্রেশার পরীক্ষা করা হয় যে যন্ত্রের সাহায্যে? ল্যাপ্রোস্কোপ, সিস্টোস্কোপ, স্ফিগমোমিটার এবং অপশন ডি আছে অটো অ্যানালাইজার। তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, যে ব্লাড প্রেশার পরীক্ষা করা হয় কোন যন্ত্রের সাহায্যে। চলো পরবর্তী প্রশ্ন 25 নম্বর, জার্ম প্লাজমবাদ সম্পর্কিত তত্ত্বের প্রবক্তা কে? অপশন এ আছে ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি আছে হুগো দ্য ভ্রিস এবং অপশন ডি আছে ভাইসম্যান। তাহলে জার্ম প্লাজমবাদ সম্পর্কিত তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে হুগো দ্য ভ্রিস। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল হুগো দ্য ভ্রিস। ওকে, এই ছিল আমাদের লাইফ সায়েন্স থেকে 25টি প্রশ্ন। তোমরা এই 25 মার্কের মধ্যে লাইফ সায়েন্স থেকে কত স্কোর করলে সেটা কমেন্টে জানাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে ফিজিক্যাল সায়েন্স থেকে, যেখান থেকে থাকবে 15টি প্রশ্ন। তো চলো 26 নম্বর কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। বাদামি বলয় পরীক্ষায় ব্যবহার করা হয়? অপশন এ নাইট্রেটের বিশ্লেষণে ব্যবহার করা হয়, অপশন বি দ্রবণে কতকগুলি পদার্থের শনাক্তকরণে, অপশন সি আছে জৈব যৌগে নাইট্রোজেন পরিমাপের জন্য এবং অপশন ডি আছে কোনোটিই নয়। বাদামি বলয় পরীক্ষার ব্যবহার করা হয় কিসের জন্য? না, নাইট্রেটের বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। তাহলে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? নাইট্রেটের বিশ্লেষণ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 27 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোনটি অনুভূতি নাশক হিসাবে বহুল ব্যবহৃত হয়? নিম্নলিখিতের মধ্যে কোনটি অনুভূতি নাশক হিসাবে বহুল ব্যবহৃত হয়? অপশন এ আছে মিথেন, অপশন বি অ্যামোনিয়া, অপশন সি ক্লোরিন এবং অপশন ডি ক্লোরোফর্ম। তাহলে সঠিক উত্তর কী হবে? এটা আমরা সকলে জানি ক্লোরোফর্ম হবে সঠিক উত্তর।
27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। চলো পরবর্তী প্রশ্ন 28 নম্বর। জলে ধাতুর সালফেট ঘটিত স্থায়ী ক্ষারতা দূরীকরণে কি ব্যবহার করা হয়? জলে ধাতুর সালফেট গঠিত স্থায়ী ক্ষারতা দূরীকরণে কি ব্যবহার করা হয়? অপশন এ আছে জিওলাইট, অপশন বি সালফাইড যৌগ, অপশন সি চুন এবং অপশন ডি আছে নাইট্রেট। তাহলে এক্ষেত্রে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে না জিওলাইট ব্যবহার করা হয়। জলে ধাতুর সালফেট গঠিত স্থায়ী ক্ষারতা দূর করতে জিওলাইট ব্যবহার করা হয়। চলো পরবর্তী প্রশ্ন 29 নম্বর। নিম্নলিখিতের মধ্যে কোনটি খুব দ্রুত ব্যাপিত হতে পারে? নিচে যে চারটে অপশন দেওয়া আছে কঠিন, গ্যাস, এগুলো আর কি অ্যাকচুয়ালি পদার্থের অবস্থা। কঠিন খুব তাড়াতাড়ি ব্যাপিত হতে পারে, না গ্যাস তাড়াতাড়ি হতে পারে, না তরল তাড়াতাড়ি ব্যাপিত হতে পারে। সঠিক উত্তর কী হবে 29 নম্বর প্রশ্নে? না গ্যাসের ব্যাপন ক্ষমতা খুব দ্রুত। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 29 নম্বর প্রশ্নের গ্যাস। চলো পরবর্তী প্রশ্ন 30 নম্বর। নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? নিচে দেখো চারটে নিষ্ক্রিয় গ্যাস দেওয়া আছে, সেই চারটে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন গ্যাসটা বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অপশন এ আছে জেনন, অপশন বি আর্গন, অপশন সি হিলিয়াম এবং অপশন ডি রেডন। তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? রেডন এই নিষ্ক্রিয় গ্যাসটা বায়ুমণ্ডলে পাওয়া যায় না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন 31 নম্বর। রেফ্রিজারেটরের শীতলকারক হিসাবে কি ব্যবহার করা হয়? অপশন এ আছে অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি ফ্রেয়ন এবং অপশন ডি আছে কার্বন ডাইঅক্সাইড। রেফ্রিজারেটরের শীতলকারক হিসাবে ব্যবহৃত হয় ফ্রেয়ন, অর্থাৎ অপশন সি হয়ে যাবে 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 32 নম্বর। 32। ভিনিগারে উপস্থিত অ্যাসিড হলো অপশন এ ফর্মিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি সালফিউরিক অ্যাসিড এবং অপশন ডি আছে নাইট্রিক অ্যাসিড। ভিনিগারে উপস্থিত অ্যাসিড হলো কি? অপশন বি অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারে পাওয়া যায়। চলো পরবর্তী কোশ্চেন 33 নম্বর। কয়লায় কি থাকে? অপশন এ হাইড্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি কার্বন এবং অপশন ডি সোডিয়াম। সঠিক উত্তর হবে কয়লায় প্রধানত কার্বন পাওয়া যায়। তাহলে 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন 34 নম্বর। নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? কোন গ্যাসটা প্লাস্টিক উৎপাদন করতে ব্যবহার করা হয়? অপশন এ আছে মিথেন, অপশন বি বিউটেন, অপশন সি হিলিয়াম এবং অপশন ডি আছে ইথিলিন। তাহলে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। ইথিলিন এই গ্যাসটি প্লাস্টিক উৎপাদন করতে ব্যবহার করা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 35 নম্বর। দেখো 35 নম্বর প্রশ্ন আছে কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? অপশন এ টার্টারিক অ্যাসিড, অপশন বি সাইট্রাস অ্যাসিড, অপশন সি অ্যাসিটিক অ্যাসিড এবং অপশন ডি আছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর হবে দুধে ল্যাকটিক অ্যাসিডই পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর অপশন ডি ল্যাকটিক অ্যাসিড। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 36 নম্বর। সিলিন্ডারে যে এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর যে লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হলো কি? অপশন এ আছে আইসোবিউটেন, অপশন বি ইথাইল মার্ক্যাপটান, অপশন সি থায়োল এবং অপশন ডি আছে ইথাইল ক্লোরাইড। সিলিন্ডারে যে এলপিজি এর নির্গমন হচ্ছে কিনা তা শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় ইথাইল মার্ক্যাপটান নামক যৌগ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন 37 নম্বর। লোহার বিশুদ্ধ রূপটি হলো কি? অপশন এ ইস্পাত, অপশন বি কলঙ্কহীন ইস্পাত, অপশন সি আছে ঢালাই লোহা এবং অপশন ডি আছে পেটা লোহা। তাহলে 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? লোহার বিশুদ্ধ রূপ হলো পেটা লোহা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। চলো পরবর্তী প্রশ্ন 38 নম্বর। দেখো 38 নম্বর প্রশ্ন আছে অ্যাসিডকে সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তা হলো কি? অ্যাসিডকে
সাধারণত কোন ধরনের পাত্রে রাখা হয়? অপশন এ আছে প্লাস্টিক, অপশন বি কাঁচ, অপশন সি ধাতব, অপশন ডি আছে মাটি। সঠিক উত্তর হয়ে যাবে কি কাঁচ। কাঁচের পাত্রে অ্যাসিডকে সাধারণত রাখা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 39। একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং সাথে সাথে কি হয়? ওজন কমে, ওজনের কোনো পরিবর্তন হয় না। অপশন সি আছে বর্ণের কোনো পরিবর্তন হয় না। অপশন ডি আছে সঙ্গে ওজনও বৃদ্ধি পায়। সঠিক উত্তর কী হবে? না, একটা লোহার পেরেকে যদি মরচে পড়ে দিয়ে যদি আয়রন অক্সাইড তৈরি হয় তাহলে তার সাথে সাথে ওজনও বৃদ্ধি পায়। তাহলে 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। চলো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের শেষ কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে কি বলে? অপশন এ আইসোকোর, অপশন বি আছে আইসোবার, অপশন সি আছে ভিটিপি লেখ এবং অপশন ডি আছে আইসোকার্ড। তাহলে 40 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তরটা সেটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে লাইফ সায়েন্স থেকে একটি কোশ্চেন এবং ফিজিক্যাল সায়েন্স থেকে একটি কোশ্চেন দেওয়া হলো। ওকে, চলো এরপর আমরা আলোচনা করব রিজনিং, অর্থাৎ 41 নম্বর প্রশ্ন। রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। দেখো 41 নম্বর প্রশ্ন কি আছে। 41 নম্বর প্রশ্ন আছে রিজনিং থেকে, কি দেওয়া আছে, নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি 6, 14 এবং 30-এর অনুরূপ? কি দেওয়া আছে, 6, 14 এবং 30-এর একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজটা নিচের কোন অপশানগুলোর সাথে ম্যাচ করবে? অপশন এ আছে 4, 16, 28, অপশন বি 7, 12, 22, অপশন সি আছে 6, 12 এবং 22, অপশন ডি আছে 5, 12 এবং এটা 26 হবে, 5, 12 এবং 26। ওকে, 5, 12 এবং 26। তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে? দেখো কি দেওয়া আছে, 6, 14 এবং 30 একটা সিরিজ, এই সিরিজটার সাথে নিচে দেওয়া চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ম্যাচ করবে সেটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, প্রতিটা রিজনিংয়ের জন্য থাকবে 15 সেকেন্ড টাইম। এই 15 সেকেন্ড টাইমের মধ্যে কিন্তু তোমরা প্রতিটা রিজনিং সলভ করার চেষ্টা করো। ওকে, দেখো সিরিজটা কি আছে, 6, 14 এবং 30। ঠিক আছে, দেখো এটা কোন লজিকে হচ্ছে, দেখো দেখো 6 থেকে 14 আমরা কীভাবে পাবো? যদি 6-এর সাথে 2 গুণ করে যদি 2 যোগ করি তাহলে দেখো 6 দিয়ে 12 প্লাস 2 অর্থাৎ 14। 14 থেকে 30 কীভাবে পাবো? 14-এর সাথে যদি 2 গুণ করি তারপর যদি 2 অ্যাড করি তাহলে কিন্তু আমরা 30 পেয়ে যাচ্ছি। ইন সিমিলার ওয়ে যদি অপশন ডি এর দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখো 5 থেকে 12 কীভাবে পাচ্ছি? ইন্টু 2 প্লাস 2। 12 থেকে 26 কীভাবে পাবো? 12 থেকে 26 পাবো ইন্টু 2 প্লাস 2। তাহলে 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী যাচ্ছে? অপশন ডি হয়ে যাবে 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 42 নম্বর। দেখো 42 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, দেওয়া আছে যদি অ্যাক্টরকে ZXGLI এবং বুককে YLLP দ্বারা লেখা হয় তাহলে পেন্সিলকে কি দ্বারা লেখা হবে? দেখো যদি অ্যাক্টরকে লেখা হচ্ছে কি ZXGLI, বুককে লেখা হচ্ছে BOOK লেখা হচ্ছে, তাহলে বি সমান বলতে পারি Y, ও সমান L, কে সমান P। তাহলে পেন্সিলকে ঠিক কীভাবে লেখা হবে? নিচে চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো অ্যাক্টরকে এ সমান কি লিখতে পারি? তাহলে জেড। সি সমান লিখতে পারি এক্স। এটা কোন লজিক হচ্ছে? দেখো যদি এ টু জেড যদি হিসাব করা হয়, এফ তাহলে কি ফার্স্ট লেটার, জেড কি শেষ লেটার, তাহলে এটা কি প্রথম দিক থেকে ফার্স্ট, জেডটা শেষ দিক থেকে ফার্স্ট। সি দেখো প্রথম দিক থেকে তৃতীয় লেটার, এক্সটার শেষ দিক থেকে তৃতীয় লেটার। ঠিক আছে, তাহলে দেখো এই লজিকই কিন্তু এটা হচ্ছে। তাহলে এখন পেন্সিল দেওয়া আছে তাই তো, পেন্সিল PENCIL, দেখো পি, তাহলে পি সমান আমরা কি লিখতে পারি? দেখো পি সমান কি আছে এখানে, দেখো YLLP এর পি সমান কি কে, তাহলে পি সমান কে লিখতে পারি। ওকে, দেখো তারপরে কি আছে ইটা কি প্রথম দিক থেকে ফিফথ লেটার, তাহলে আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে শেষ দিক থেকে ফিফথ লেটার কি হবে। শেষ দিক থেকে যদি ফিফথ লেটার আমরা হিসাব করি তাহলে হবে দেখো ভি।
ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে ভিটা হচ্ছে ফিফথ লেটার। তাহলে দেখো কে ভি, অপশন সি এতে দেখো কে আই আছে, তাই অপশন সিটা এলিমিনেট হয়ে গেল। অপশন বিতে দেখো কে ইউ আছে, তাই অপশন বিটাও এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে আছে কি কি, অপশন এ আর অপশন ডি। তাহলে দেখো অপশন এ শেষ লেটার কি ও, অপশন ডি এর শেষ লেটার আর, তাহলে আমাদেরকে শেষ লেটারটা বের করতে হবে। তাহলে দেখো শেষ লেটার দেখো কি আছে, এল, পেন্সিলের এল আছে এল, তাহলে এল সমান কি লেখা আছে, এল সমান দেখো এল সমান দেওয়া আছে ও, তাহলে শেষ লেটারটা কি হয়ে যাবে ও। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে 42 নম্বর প্রশ্নের অপশন এ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন। দেখো 43 নম্বর প্রশ্ন আছে একটা ভেন ডায়াগ্রাম কি আছে, নিচের রেখাচিত্রগুলির মধ্যে কোন রেখাচিত্রটি তরল দুধ এবং নদীর জল এদের মধ্যে, তরল দুধ এবং নদীর জল এদের মধ্যে সঠিক সম্পর্কটি নির্দেশ করছে। চারটে ডায়াগ্রাম দেওয়া আছে, সেই চারটে ডায়াগ্রামের মধ্যে কোন ডায়াগ্রামটা তরল দুধ এবং নদীর জল এদের মধ্যে একটা সঠিক সম্পর্ক নির্দেশ করছে, কোনটা সঠিক উত্তর হবে। দেখো দুধ এবং নদীর জল দুটোই কিন্তু লিকুইড তরল অর্থাৎ, ঠিক আছে, তাহলে তরলের মধ্যে কি থাকবে, দুধ এবং নদীর জল। দেখো দুধ এবং নদীর জল কি দুটো আলাদা আলাদা, তাই তো, তাহলে দুটো আলাদা আলাদা হবে কিন্তু দুটোই কি একটা তরলের মধ্যে থাকবে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে, সঠিক উত্তর দেখো অপশন সি হয়ে যাচ্ছে। দেখো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম তরল দ্বারা অর্থাৎ লিকুইড, দুধ এই সার্কেলটাকে রিপ্রেজেন্ট করলাম মিল্ক দ্বারা, এবং নদীর জল এটাকে দিলাম রিভার ওয়াটার। তাহলে দেখো এই ডায়াগ্রামটার সাথে অপশন সিটা কিন্তু ম্যাচ করছে, তাহলে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 44 নম্বর। দেখো কি দেওয়া আছে, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের মিডিলে একটা সংখ্যা দেওয়া আছে কি 77, তার চারপাশে চারটে সংখ্যা দেওয়া আছে 4, 5, 8 এবং 9। ঠিক একইভাবে দ্বিতীয় 2 নম্বর একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, মিডিলে একটা কোশ্চেন মার্ক আছে, চারধারে চারটে সংখ্যা আছে 3, 9, 7, 6। ওই কোশ্চেন মার্ক স্থানটাতে নিচে চারটে দেওয়া অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটাই কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো কিভাবে হবে, কি সংখ্যাগুলো দেওয়া আছে 4, 5, 8, 9, এটা কোন লজিকে যদি আমরা সলভ করি তাহলে কিভাবে আমরা 77 পেতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার কিউব যা কিছু করে আমাদেরকে 77 ওই মিডলের সংখ্যাটা কিন্তু আনতে হবে। ঠিক আছে, যদি আমরা যেই লজিক আনতে পারবো সেই লজিকটা যদি দ্বিতীয় স্কোয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু মিডলের সংখ্যাটা চলে আসবে। ওকে, তো দেখো এখন সলভ করছি। এই যে 4 এবং 8 আছে এদের মধ্যে যদি আমরা গুণ করি তাহলে 4 × 8 কত হয় 32, প্লাস দেখো 5 আর 9 মধ্যে আমরা গুণ করছি তাহলে 5 × 9 মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হবে 32 প্লাস 5 9 45, 45। দেখো 32 আর 45 যদি যোগ করি কত হবে, দেখো 77 কিন্তু চলে আসছে। ঠিক একইভাবে সিমিলারলি যদি 7-এর সাথে 3 আমরা গুণ করি কত হবে, 7 3 21, প্লাস 9 6 কত 54, তাহলে 21 আর 54 যদি যোগ করা হয় 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে সঠিক উত্তর কী হলো, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। ওকে, তাহলে 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন 45 নম্বর। 45 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, 144:13 $49:49 চারটা অপশন, অপশন এ আছে 8, অপশন বি আছে 10, অপশন সি আছে 11 এবং অপশন ডি আছে 9। কোনটা সঠিক উত্তর হবে, 144:13 $49:49? দেখো 144টা কার স্কোয়ার, 144টা আমরা লিখতে পারি জানি 12 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 12 স্কোয়ার এখানে কি দিয়ে আছে, 12 ঠিক পরের সংখ্যাটা দিয়ে আছে 13, তাহলে 49 কত স্কোয়ার, 49 7 স্কোয়ার, তাহলে ঠিক তার পরের সংখ্যাটা হয়ে যাবে এখানে কত 8 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কি অপশন এ। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ 8। চলো পরবর্তী প্রশ্ন 46 নম্বর। এই ছিল রিজনিং থেকে 5টি প্রশ্ন, এরপর আমরা আলোচনা করব অ্যারিথমেটিক, যেখান থেকে থাকবে আজকের ক্লাসে 5টি প্রশ্ন এবং এক্সাম পেপারও থাকবে 5টি প্রশ্ন। ওকে, দেখো 46 নম্বর প্রশ্ন কি আছে,
দুইজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? দুজন ব্যক্তির বয়সের অনুপাত বলে দিয়েছে 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 3:5। তাহলে তাদের এখন অর্থাৎ বর্তমান বয়স কত? চারটে অপশন আছে, কোনটা সঠিক উত্তর হবে দেখো। 20 সেকেন্ড সময় দেওয়া হলো তোমাদেরকে অঙ্কটা সলভ করার জন্য। 20 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু অঙ্কটা সলভ করে সঠিক উত্তরটা কমেন্টের মাধ্যমে জানাও। দেখো বর্তমান বয়স কত বলেছে? 5:7। ওকে, 5:7। 16 বছর পূর্বে বয়স অনুপাত কত ছিল? 3:5। ওকে, 3:5। দেখো এই 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 7 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত? 2। এদের মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে আমরা লিখে দিতে পারি 2 = 16। তাহলে 1 সমান কত হয়ে যাবে? 1 সমান লিখতে পারি 8। ওকে, তাহলে কি বলেছে? বর্তমান বয়স দেখো 5:7টাই তো বর্তমান বয়সের অনুপাত, ঠিক আছে? তাহলে লিখতে পারি 5 × 8 একজনের বয়স এবং আরেকজনের বয়স কত হবে? 7 × 8। তাহলে 8 × 5 = 40 আর 7 × 8 = 56। তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন সি হয়ে যাবে 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। দুজনের বর্তমান বয়স হচ্ছে একজনের 40 বছর আর একজনের 56 বছর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 47 নম্বর। রমেনের বেতন 10% হ্রাস পাওয়ার পর তাকে আগের বেতনে দিতে গেলে তার বেতন শতকরা কত বৃদ্ধি করতে হবে? কি বলেছে? রমেনের বেতন 10% হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার পর তাকে যদি আগের বেতনে আবার দিতে হয় তাহলে তার বেতন শতকরা কত বৃদ্ধি করতে হবে? অপশন এ আছে 10%, অপশন বি 11%, অপশন সি আছে 11.9% এবং অপশন ডি আছে 12%। রমেনের বেতন 10% হ্রাস পাওয়ার পর তাকে আগের বেতনে দিতে গেলে তার বেতন শতকরা কত বৃদ্ধি করতে হবে? খুব ছোট একটা সূত্র আছে, শর্ট ট্রিক্স, এটা যার সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা সলভ করব। দেখো শর্ট ট্রিক্সটা দেখো কি হবে? এক্স ডিভাইডেড বাই হ্রাস পেয়েছে তাহলে লিখতে পারি 100 - x × 100%। ওকে, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা সলভ করবো। তাহলে দেখো এক্স সমান কি? যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে, যেটা বৃদ্ধি পাক বা হ্রাস পাক, যদি বৃদ্ধি পায় তাহলে নিচে হবে 100 + x, যদি হ্রাস পায় তাহলে হবে 100 - x। তাহলে এখানে পার্সেন্টেজ কত দিয়েছে? 10, তাহলে x সমান 10। তাহলে উপরে লিখতে পারি 10 ডিভাইডেড বাই 100 - x, অর্থাৎ x এর মান কত জানি? 10। তাহলে 100 - x সমান কত হবে? সরি, 100 - 10 = 90 × 100%। তাহলে দেখো এটা সলভ করছি। দেখো এই 0 এই 0 কাটলাম, তাহলে কত থাকছে? 11.1 মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এটা হবে 11.1 অর্থাৎ অপশন সিটা হয়ে যাবে 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 48 নম্বর। 48 নম্বর কোশ্চেন দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ থেকে কি দেওয়া আছে না 1600 টাকার উপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? অপশন এ আছে 6%, অপশন বি 6.14%, অপশন সি 6.12% এবং অপশন ডি আছে 6.34%। এটা কত? 47 নম্বর কোশ্চেন। 47 না, এটা হচ্ছে 48 অর্থাৎ 48 নম্বর কোশ্চেন। ওকে, দেখো 1600 টাকার উপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণটা বলছে 252 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? এখন দেখো যে টাইমটা কত বলেছে? 2 বছর 4 মাস। ওকে, কত? 2 বছর 4 মাস। এই 4 মাসটাকে আমরা যদি বছরে ট্রান্সফার করি তাহলে কি হবে? তাহলে দেখো তাহলে লিখতে পারি 4 মাস সমান 4 / 12 সমান 1/3 বছর লিখতে পারি। তাহলে আমরা আরেকটা কি সূত্র জানি? আই সমান PTR / 100। তাহলে আই অর্থাৎ ইন্টারেস্ট কত বলেছে? 252 সমান PTR / 100। পি কত? পি হচ্ছে 1600। টি কত? টাইম 2 বছর 4 মাস অর্থাৎ 2.1/3। 2.1/3 মানে 3 × 6 = 7/3। আরটা আমাদেরকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট আর ডিভাইডেড বাই 100।
দেখো এটা সলভ করলে কি হবে, এখানে দুটো জিরো এখানে দুটো জিরো কাটা গেল। ওকে, 7 দিয়ে যদি এটা কাটা যায়, 7 3 21, 7 6 42, তাহলে কত থাকছে 36 16, 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 9 36, তাহলে কত পড়ে থাকছে 9 3 27 সমান 4r। তাহলে r সমান কত হবে, r সমান হবে 27 ডিভাইডেড বাই 4। তাহলে 27 ডিভাইড বাই 4 মানে কত, 6 পূর্ণ 3 4, 6 পূর্ণ 3 4। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 48 নম্বর প্রশ্নের অপশন ডি, 6 পূর্ণ 3 4%। রেট অফ ইন্টারেস্ট কত, 6 পূর্ণ 3 4%। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 49 নম্বর। বাবার এবং মায়ের গড় বয়স 45 বছর। যদি তাদের কন্যার বয়স যোগ করা হয় তবে তাদের তিনজনের গড় বয়স হবে 35 বছর। তাহলে কন্যার বয়স কত? খুব সহজ অঙ্ক একটা। কি দিয়ে আছে, বাবা এবং মায়ের গড় বয়স 45 বছর। তাহলে বাবা এবং মায়ের মোট বয়সটা প্রথমে বের করে নেব। যদি তাদের কন্যার বয়সটা যোগ করা হয়, তারপরে কন্যার বয়সটা যোগ করবো, কন্যার বয়স ধরে নিলাম এক্স, তাহলে এদের মোট বয়স প্লাস এক্স, তবে তাদের তিনজনের গড় বয়স হবে 35। তাহলে তিনজনের গড় বয়স 35, তাহলে তিনজনের মোট বয়স বের করে নিতে পারবো। তিনজনের মোট বয়স কত হবে, 35 ইন্টু 3। তাহলে প্রথমে হবে 45 ইন্টু 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 35 ইন্টু 3। এক্সের মান এখান থেকে কিন্তু সলভ করতে পারবো। দেখো করছি, বাবার এবং মায়ের গড় বয়স কত 45, তাহলে মোট বয়স কত 45 ইন্টু 2 সমান 90। যদি তাদের কন্যার বয়স যোগ করা হয়, কন্যার বয়সটা ধরে নিলাম এক্স, তারপরে এক্স যোগ করলাম, ঠিক আছে, তবে তাদের তিনজনের গড় বয়স হবে 35। তিনজনের গড় বয়স যদি 35 হয় তাহলে মোট বয়স কত হবে 3 ইন্টু 35, তাহলে 105। তাহলে এক্স সমান কত হবে, যদি 90টাকে ওইদিকে নিয়ে যাওয়া হয়, এক্স সমান 105 মাইনাস 90 অর্থাৎ 15। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 49 নম্বরের অপশন এ 15 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 50 নম্বর। স্পিড এবং ডিস্টেন্স থেকে দেওয়া হয়েছে সময় দূরত্ব। একজন ব্যক্তি একটি গাড়ি করে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 ঘন্টায় যাত্রাপথ অতিক্রম করে। সেই যাত্রাপথটি 5 ঘন্টায় অতিক্রম করতে গাড়ির গতিবেগ কত হতে হবে? এটাও খুব সহজ একটা অঙ্ক। বলা আছে এক ব্যক্তি যদি গাড়ি করে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় তাহলে সে একটা ডিস্টেন্স 6 ঘন্টায় অতিক্রম করতে পারে। এখন যদি সেই যাত্রাপথটা সে 5 ঘন্টায় অতিক্রম করতে যায় তাহলে তার গাড়ির স্পিড কী করতে হবে, আলটিমেটলি বৃদ্ধি করতে হবে। তো স্পিডটা কত হবে সেটাই আমাদেরকে কত করতে হবে সেটাই বের করতে হবে। দেখো আমরা অ্যাকচুয়ালি জানি স্পিড সমান কি, স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম। তাহলে স্পিড কত বলা আছে, এক্ষেত্রে স্পিড বলে দেওয়া আছে দেখো 45, ঠিক আছে। ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে, ডিস্টেন্স টাইম কত 6 ঘন্টা লেগেছে, তাহলে ডিস্টেন্সটা আমাদের বেরিয়ে যাবে 45-এর সাথে যদি 6 মাল্টিপ্লাই করি তাহলে হবে 270। তাহলে ডিস্টেন্স কত পেয়ে গেলাম 270 কিলোমিটার। এই 270 কিলোমিটারটা যদি 5 ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে স্পিড কত হবে, স্পিড সমান কি দেখলাম ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তাহলে স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স কত 270, টাইম কত 5 ঘন্টায় অতিক্রম করতে হবে, তাহলে 5 5 25, 5 4 20, তাহলে স্পিড কত করতে হবে 54 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 54 কিলোমিটার পার ঘন্টা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন 51 নম্বর ইংলিশ থেকে। ফাইন্ড দ্য কারেক্ট সিনোনিম। কারেক্ট সিনোনিম ফাইন্ড করতে হবে। কি দিয়ে আছে, প্রোডিগাল, অপশানে আছে এক্সক্লুসিভ, অপশন বি প্রোডাক্টিভ, অপশন সি আছে ল্যাভিশ এবং অপশন ডি আছে কেয়ার ফ্রি। প্রোডিগালের সঠিক সিনোনিম কি হবে, এক্সক্লুসিভ, প্রোডাক্টিভ, ল্যাভিশ এবং কেয়ার ফ্রি। সঠিক উত্তর হয়ে যাবে কি হবে, ল্যাভিশ। তাহলে 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ল্যাভিশ। চলো 52 নম্বর প্রশ্ন, এখানেও কিন্তু সিনোনিম আমাদেরকে ফাইন্ড করতে হবে। কি দিয়ে আছে, ইনফ্যামি, অপশন এ আছে নটোরিটি, অপশন বি গ্লোরি, অপশন সি ইন্টিগ্রিটি এবং অপশন ডি আছে ফ্যামিলিয়ারিটি। ফ্যামিলিয়ারিটি সঠিক উত্তর কী হবে, 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নটোরিটি। তাহলে ইনফ্যামির সঠিক সিনোনিম হয়ে যাচ্ছে নটোরিটি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 53 নম্বর।
দেখো এখানে কি বলেছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্টোনিম। এখানে অ্যান্টোনিম ফাইন্ড করতে হবে, সঠিক অ্যান্টোনিম কোনটা হবে প্রিভেন্টের। অপশন চারটে দেওয়া আছে, অপশন এ আছে প্রোটেক্ট, অপশন বি ব্লক, অপশন সি হিন্ডার এবং অপশন ডি আছে ইনডিউস। তাহলে প্রিভেন্টের কারেক্ট অ্যান্টোনিম কি হবে, প্রোটেক্ট, ব্লক, হিন্ডার এবং ইনডিউস। সঠিক উত্তর কি হবে, ইনডিউস। প্রিভেন্টের কারেক্ট অ্যান্টোনিম হয়ে গেল ইনডিউস। ওকে, চলো পরবর্তী 54 নম্বর। ফ্রেলটি, অপশন এ আছে এনার্জি, অপশন বি আছে ইন্টেন্সিটি, অপশন সি ভেহিমেন্স এবং অপশন ডি আছে স্ট্রেংথ। তাহলে 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে ফ্রেলটির কারেক্ট অ্যান্টোনিম হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ফ্রেলটি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 55 নম্বর। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ হেলদি? হেলদির সুপারলেটিভ ফর্ম কী হবে? অপশন এ আছে মোর হেলদি, অপশন বি হেলদিয়েস্ট, অপশন সি হেলদিয়েস্ট এবং অপশন ডি আছে মোস্ট হেলদি। তাহলে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ হেলদি, হেলদি সুপারলেটিভ ফর্মটি কী হবে? তোমরা কমেন্টের মাধ্যমে এটা কিন্তু জানাও। ওকে, হেলদি সুপারলেটিভ ফর্ম কী হবে? চলো পরবর্তী প্রশ্ন 56 নম্বর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট? নিচেতে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা জানতে চাওয়া হয়েছে। অপশন এ দিয়ে আছে ফিউ ইজ ইউজড ফর নাম্বার, অপশন বি আছে ফিউ মিনস সাম, অপশন সি আছে এ ফিউ মিনস নট মেনি এবং অপশন ডি আছে দ্য ফিউ মিনস নট মেনি বাট অল। কোনটা ইনকারেক্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, কোনটা ভুল সেটাই কিন্তু বের করতে হবে। 56 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি ইনকারেক্ট ফাইন্ড করতে হবে। দেখো সঠিক উত্তর হবে এক্ষেত্রে কিন্তু ফিউ মিনস সাম। তাহলে 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ফিউ মিনস সাম। ওকে, চলো পরবর্তী 17 নম্বর কোশ্চেন। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যান্ড মার্ক ইউর অ্যান্সার। কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ইউর ওয়ার্ড অ্যান্ড মার্ক ইউর অ্যান্সার। ডেফিনেটলি, অপশন বি আছে ডিফাইনেটলি, অপশন সি ডেফিনেটলি এবং অপশন ডি আছে ডেফিনেটলি। চারটেই একই উচ্চারণ হবে প্রায়। তো সঠিক উত্তরটা কিন্তু ফাইন্ড করতে হবে কোনটা সঠিক ভাবে দেওয়া আছে। 17 নম্বর প্রশ্ন দেখো সঠিক উত্তর হবে অপশন সি ডেফিনেটলি। ওকে, তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন 18 নম্বর। আই হ্যাড অলরেডি টেকেন ব্রেকফাস্ট, হেয়ার দ্য টেন্স ইজ কি? আই হ্যাড অলরেডি টেকেন ব্রেকফাস্ট একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এটা কোন টেন্সের উদাহরণ? অপশন এ আছে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট, অপশন বি আছে পাস্ট পারফেক্ট, অপশন সি আছে প্রেজেন্ট পারফেক্ট এবং অপশন ডি আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড অলরেডি টেকেন ব্রেকফাস্ট এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, চলো পরবর্তী 59 নম্বর প্রশ্ন। ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি বলেছে, লস অফ মেমোরি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলা আছে। লস অফ মেমোরি দিয়ে আছে, অপশন আছে অ্যাম্ব্রোসিয়া, অপশন বি আছে অ্যামনেসিয়া, অপশন সি আছে ইনসোমনিয়া, অপশন ডি আছে ফরগেটিং। সঠিক উত্তর হবে কিন্তু এক্ষেত্রে অ্যামনেসিয়া, লস অফ মেমোরি হচ্ছে অ্যামনেসিয়া। তাহলে 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যামনেসিয়া। চলো লাস্ট প্রশ্ন ইংলিশ থেকে 60 নাম্বার। ওকে, লায়ন লাভস হান্টিং, হেয়ার হান্টিং ইজ অপশন এ ট্রান্সিটিভ ভার্ব, অপশন বি আছে ইনট্রান্সিটিভ ভার্ব, অপশন সি আছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং অপশন ডি আছে জিরান্ড। লায়ন লাভস হান্টিং, হেয়ার হান্টিং ইজ কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জিরান্ড। তাহলে 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল জিরান্ড, হান্টিংটা হচ্ছে জিরান্ড। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। এই ছিল ইংলিশ থেকে আমাদের 10টি প্রশ্ন। এরপর আমরা আলোচনা করব জেনারেল নলেজ, যেখান থেকে থাকবে আজকের ক্লাসে 5টি প্রশ্ন। দেখো 61 নম্বর কোশ্চেন কি আছে, বিশ্ববিখ্যাত মোনালিসা তৈলচিত্রটি কোথায় দেখতে পাওয়া যায়? অপশনে আছে ভ্যাটিকান মিউজিয়াম, অপশন বি অক্সফোর্ডের
অ্যাসমোনিয়াম মিউজিয়াম, অপশন সি আছে ফ্রান্সের লুভার মিউজিয়াম এবং অপশন ডি আছে ফ্রান্সের রাজপ্রাসাদ। না, বিখ্যাত মোনালিসা তৈলচিত্রটি কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি ফ্রান্সের লুভার মিউজিয়াম। এখানে মোনালিসা তৈলচিত্রটি দেখতে পাওয়া যায়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 62 নম্বর। চীনের প্রাচীর কে নির্মাণ করেন? অপশন এ আছে কনফুসিয়াস, অপশন বি আছে চীনের রাজা কিন সি হুয়াং, অপশন সি আছে নেবুকাদনেজার এবং অপশন ডি আছে চীনের রাজা চাও কুয়াং ইন। সঠিক উত্তর হবে 62 নম্বর প্রশ্নের চীনের রাজা কিন সি হুয়াং। ওকে, চীনের রাজা কিন সি হুয়াং চীনের প্রাচীর নির্মাণ করেন। 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন 63 নম্বর। প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ? অপশন এ আছে জাপান, অপশন বি ফ্রান্স, অপশন সি রাশিয়া এবং অপশন ডি আছে আমেরিকা। প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাশিয়া। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 64 নম্বর। কত খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয়? অপশনে আছে 1852 খ্রিস্টাব্দ, অপশন বি 1854, অপশন সি 1872 এবং অপশন ডি আছে 1836। কত খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয়? সঠিক উত্তর হবে কিন্তু 1852 খ্রিস্টাব্দ। 1852 খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয়েছিল। ওকে, চলো আজকের ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ 65 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো। প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন? কোন ভারতীয় বোলার প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন? অপশন এ আছে কপিল দেব, অপশন বি অনিল কুম্বলে, অপশন সি রবি শাস্ত্রী এবং অপশন ডি আছে হরভজন সিং। কোনটা সঠিক উত্তর হবে এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানাও। আর চ্যানেলে নতুন হলে বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর এই জাতীয় পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এমজে কেরিয়ার একাডেমিতে প্রোভাইড করে থাকি। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে এমজে কেরিয়ার একাডেমি নাম সার্চ করো এবং ওইখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। ওকে, আজ এ পর্যন্তই, বাই বাই।